পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড তো একটা মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। আর নিউজিল্যান্ডের জন্য পাকিস্তান কোনো দলই না, কোনো প্রতিপক্ষই না। গত কয়েক মাসের হিসাবটা দেখুন। ফরম্যাটটা ওয়ানডে হোক কি টি-20, খেলাটা পাকিস্তানের মাটিতে হোক কি নিউজিল্যান্ডের মাটিতে, সহজ জয় নিউজিল্যান্ড পাবে, বিস্ফোরক বিধ্বংসী জয় নিউজিল্যান্ড পাবে, এইটা যেমন একরকম অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ট্রাই নেশন টুর্নামেন্ট হলো, সেই টুর্নামেন্টের মুখোমুখি দুইটা ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটাতেও পাকিস্তানকে নিউজিল্যান্ড হারিয়েছে। এরপরে নিউজিল্যান্ড সফরে যেগুলো পাকিস্তান, সেখানে টি-20 সিরিজে 5 ম্যাচের মধ্যে 4টাই নিউজিল্যান্ড জিতেছে, একটাই ব্যতিক্রম হিসাবে পাকিস্তান জিতেছিল। আবার ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের সিরিজ জয়টা তারা নিশ্চিত করে ফেলেছে। খেলাটা লাহোরে হোক, করাচিতে হোক, হ্যামিল্টনে হোক, মাউন্ট মঙ্গানুতে হোক, নেপিয়ারে হোক, অকল্যান্ডে হোক, রেজাল্ট সেই একই গিয়ে দাঁড়াচ্ছে। এবং এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের যে বিশাল জয় 84 রানের, সেই জয়টাতেও ওই একই চিত্রটাই আমরা দেখতে পেলাম। এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটাতে নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, 1 ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজের মতোই, সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন, এইটা বোধহয় খুবই খুবই অবভিয়াস। দেখুন, নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে এইখানটাতে 292 রান তুলেছে। এত রান কি তাদের তোলার কথা ছিল? প্রথমত পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান টস জিতে যখন আগে বোলিং নিয়েছেন, এই বোলিং সহায়ক উইকেট এবং কন্ডিশনে তার পেস বোলাররা সুযোগটা ভালোভাবে কাজে লাগাবেন, সেটা তো তিনি প্রত্যাশা করতেই পারতেন। কিন্তু সেই প্রত্যাশার প্রতিদান তার বোলাররা আসলে দেননি, যেই কারণে নিউজিল্যান্ডের আনকরা ওপেনিং পেয়ার তারা 54 রান তুলে ফেলেছে। তারা 15 ওভার শেষে 2 উইকেটে 97 রান তুলে ফেলেছে। কিন্তু সেইখান থেকে কিন্তু পাকিস্তান একটা কামব্যাক করেছিল। এই যে আমি বললাম 15 ওভার শেষে 2 উইকেটে 97, এরকম একটা গুড স্টার্ট পাওয়ার পরও নেক্সট 10 ওভারে তারা মাত্র 27 রান তুলতে পেরেছে। তারা আর 2টো উইকেট হারিয়ে ফেলেছে। ইনফ্যাক্ট আপনি যদি ভাবে চিন্তা করে দেখেন যে মাইকেল ব্রেসওয়েলের উইকেটটা যখন গেল 132 রানে, নিউজিল্যান্ডের 5 উইকেট পড়ে গিয়েছে, তখন কিন্তু পাকিস্তানের বোলাররা একেবারেই অন টপ ছিলেন। এরপর হলোটা কি? এরপরে নিউজিল্যান্ডের মিচেল হে এবং মোহাম্মদ আব্বাসের মধ্যে একটা পার্টনারশিপ হলো 80 বলে 77 রানের, যেই পার্টনারশিপ নিউজিল্যান্ডকে ম্যাচের নিয়ন্ত্রণটা আবারও ফিরিয়ে দিয়েছে। মোহাম্মদ আব্বাস আগের ম্যাচটাতে তার ডেবু হলো, সেই ম্যাচে তিনি মাত্র 24 বলে 50 করে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম 50 রেকর্ড ডেবুটেন্ট হিসাবে গড়লেন। আর ভেরি নেক্সট ম্যাচটাতে আবার পরিস্থিতির দাবি মিটিয়ে উইকেটে টিকে থাকার দিকে মনোযোগ দিলেন এবং 66 বলে 41 রানের খুবই গুরুত্বপূর্ণ একটা নক তিনি খেললেন। আর মিচেল হে, তিনি তো আসলে অসাধারণ। ওই যে তিনি সেঞ্চুরিটা পাননি, সেইটাই কেবলমাত্র একটা আক্ষেপ। 99 রানে নট আউট ছিলেন। ইনফ্যাক্ট লাস্ট 3 ওভারটাতে নিউজিল্যান্ড ওইখানে তারা 42 রান তুলেছে, লাস্ট ওভারে 22 রান তুলেছে। লাস্ট ওভার যখন খেলাটা শুরু করেন তখন মিচেল হে 77 রানে নট আউট। সেঞ্চুরি থেকে আসলে তিনি তখন অনেক দূরে, কিন্তু প্রথম বলটাতে তিনি 2 রান নিলেন, পরের বলটা ডট দিলেন। নেক্সট 2টা বলে 2টা ছক্কা, 5 নাম্বার বলে একটা 4 মেরে সেঞ্চুরির সম্ভাবনাটা জাগালেন কিভাবে? লাস্ট বলটাতে তার ছক্কা মারা লাগতো, কিন্তু ছক্কা মারতে পারেনি, তিনি 4 মেরেছেন। 99 রানে মিচেল হে নট আউট ছিলেন এবং নিউজিল্যান্ডের স্কোরটাকে তিনি 292-তে নিয়ে গিয়েছেন। কম্পিটিটিভ টোটাল, এটা কিন্তু একেবারে ম্যাচ উইনিং টোটালি হবে ইনিংসের বিরতির সময়, সেইটা তেমনভাবে বোঝা যায়নি। কিন্তু পাকিস্তান ব্যাটিং শুরু করতে খুব দ্রুতই সেটা আসলে নিশ্চিত হয়ে যায়। আপনি দেখুন, পাকিস্তানের এই ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং অর্ডার অনুযায়ী যদি দেখেন, আব্দুল্লাহ শফিক তিনি 1 রান করে আউট হয়েছেন, ইমামুল হক 3 রান করে আউট হয়েছেন, বাবর আজম 1 রান করে আউট হয়েছেন, মোহাম্মদ রিজওয়ান 5 রান করে আউট হয়েছেন, সালমান আগা তিনি 9 রান করে আউট হয়েছেন। অর্থাৎ পাকিস্তান 292 রান তারা করতে নেমে তাদের প্রথম 5 ব্যাটসম্যানের স্কোর কার্ডে সম্মিলিত অবদান হচ্ছে গিয়ে এই মাত্র 19 রান। 32 রানে তারা 5 উইকেট হারিয়ে ফেলেছে। তারপরে আর ম্যাচে তারা থাকেটা কিভাবে? 208 রান পর্যন্ত যে তারা যেতে পেরেছে, সেইটা শেষ 2 উইকেট পার্টনারশিপে তারা 94 রান তুলেছে। সেই কারণেই ফাহিম আশরাফ তার ক্যারিয়ার সেরা একটা 80 বলে 73 রানের ইনিংস খেলেছেন। আর নাসিম শাহ, যিনি হারিস রৌফের কনকাশন সাব হিসাবে নেমেছেন, 11 নম্বরে নেমে তিনি একটা এন্টারটেইনিং 50 করেছেন, যেইটা পাকিস্তানের ওই পরাজয়ের ব্যবধানটাই শুধুমাত্র কমিয়েছে এবং হ্যামিল্টনের দর্শকদের 4 ছক্কা মেরে কিছুটা ম্যাচটা দীর্ঘায়িত করেছেন, কিছুটা আনন্দে দিয়েছেন। দ্যাটস ইট। কিন্তু ম্যাচের রেজাল্ট তো ডিসাইড হয়ে গিয়েছে। কোন জায়গাটাতে ডিসাইড হয়ে গিয়েছে? ওই মিচেল হে মোহাম্মদ আব্বাসের পার্টনারশিপে মিচেল
সালের লাস্ট ওভার ব্যাটিংয়ে আমি তার চেয়েও বেশি করে বলবো পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুতে যখন তারা 32 রানে 5 উইকেট হারিয়ে ফেললো, 32 রানে 5 উইকেট হারিয়ে ফেলার পরে আপনি 293 রান করে ম্যাচ জিতবেন, এমন ঘটনা ধরেন ক্রিকেটে প্রতি 20 ম্যাচ, 30 ম্যাচ, 40 ম্যাচে একটা করে ঘটে। সেইটা তো আর এই দিন ঘটেনি, ঘটার কোনো রকম সম্ভাবনাও পাকিস্তান তৈরি করতে পারেনি। ফলে এই যে নিউজিল্যান্ড তাদের জয়যাত্রা পাকিস্তানের বিপক্ষে যে অব্যাহত রেখেছে এবং পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে যে তাদের পরাজয় যাত্রা অব্যাহত রেখেছে, সেইখানটাতে আমার কাছে এই দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টার্নিং পয়েন্ট পাকিস্তানের ব্যাটিং ইনিংসে 32 রানে 5 উইকেট হারিয়ে ফেলাটা। আমি এটাকে বলছিলাম অবভিয়াস টার্নিং পয়েন্ট হিসাবে। আপনি কি একমত হবেন?